This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বেঙ্গল ব্রেকিং। এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো, হাওড়া থেকে 3 জন ভিন রাজ্যে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া স্টেশন চত্বর থেকে ধৃত পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী দলের সদস্যরা। পাঞ্জাবের এক কবাডি খেলোয়াড় খুনে ধৃত করণ পাঠক, তরণদীপ সিং, আকাশদীপ সিং, 3 অভিযুক্ত গ্যাংটক থেকে কলকাতায় গা ঢাকা দিয়েছিল। হাওড়া থেকে ট্রেনে পালানোর আগে তাদেরকে পাকড়াও করেছে পুলিশ। অন্যদিকে আবারও ভিন রাজ্যে রহস্য মৃত্যু এ বাংলার পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রে জঙ্গল থেকে উদ্ধার বাসন্তীর পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। 29শে ডিসেম্বর কয়েকজনের সঙ্গে পাথর ভাঙার যে কাজ, সেই কাজ করতে মহারাষ্ট্রে গিয়েছিলেন বাসন্তীর সাজিনাতলা গ্রামের বাসিন্দা মোরসেলিম সর্দার। গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজনের। বাংলাভাষী হওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। যদি অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলকেই আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। নির্মাণ শুরুতে এই যে শীতের পৌষ, সেই শীতের পৌষে পাড়ায় পাড়ায় ক্রিকেট চলছে, বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক চলছে, কিন্তু ওই ক্রিকেটে বোর্ডে তো রান উঠবে, সেই রান ওঠার আগে কিনা গুলি ছুটছে, বন্ধুদের আড্ডায় গুলি চলছে। বরাকরে ক্রিকেট ম্যাচে তুমুল গন্ডগোল। লাঠি বাঁশ হাতে নিয়ে একে অপরের দিকে তেড়ে ফুড়ে যাচ্ছে দুপক্ষ। তার মধ্যেই গুলি চলার অভিযোগ। কোথাও গুলি চালাতে চালাতে পালানো দুষ্কৃতীকে তাড়া জনতার, যা দেখে অনেকেই বলছেন এ যেন বুলেট বাংলা। রবিবার গভীর রাতে হাওড়ার গোলাবাড়ির সিসিটিভি ফুটেজে ধরা এমনই ছবি। এইখানেই গতকাল রাত্রিরে তারা জমায়েত হয়েছিল এবং 3 জনের মধ্যে বচসা শুরু হয়। বন্দুক কেড়ে নিতে গেলেই বচসা বাড়ে এবং সে পালানোর সময় গুলি চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আড্ডার মধ্যে 3 যুবকের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় একজন পিস্তল বার করেন। অভিযুক্ত থেকে আগ্নেয়াস্ত্র কাটতে গেলে গুলি চালানো হয় বলে অভিযোগ। সবাই একটা চিন্তা ধারণায় পড়ে আছে যে এরকম কেন কি এইগুলোকে একটু শক্ত করে দেখাও, কারণ রাত্রিবেলা কেন ঘোরাঘুরি হচ্ছে। পুলিশ একটু অ্যাকশন নিয়ে কে আছে তদন্ত করে, যদি একটা ভালো লোকে গুলি লেগে তা ছিনতেই হতো। পশ্চিম বর্ধমানের বরাকরে পুলিশ ফাঁড়ির সামনেই এমন তুলকালাম পরিস্থিতি। ক্রিকেট ম্যাচ ঘিরে রবিবার এক প্রস্থ গন্ডগোল চলছিল। রাতের দিকে মিটমাট হয়ে গেলেও সোমবার সকালে নতুন করে গন্ডগোল শুরু হয়। তখনই গুলি চলে বলে অভিযোগ। अब दोनों पक्ष में कुछ इंस्टिगेटर लोग कुछ इंस्टिगेट किया होगा, तो घटना हुई है, पूरी चली है, मगर दोनों लोग आसपास में ही रहते हैं। मैं प्रशासन से विनती करता हूँ, कोई भी राउडी किस्म का कार्य करे उस पर सख्त से सख्त कानूनी कार्रवाई की जाए। পশ্চিম বর্ধমানের বরাকর বা হাওড়ার গোলাবাড়ি, বুলেট এখন জল ভাত, আর পুলিশও কি শীত ঘুমে? সুব্রত বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। কোনো বাড়িতে একাধিক নোটিশ গিয়েছে। কাটোয়ার গাঙ্গুলডাঙ্গা এখন যেন শুনানি পাড়া হয়ে গিয়েছে। এলাকাবাসী তারা বলছেন যে গ্রামের অর্ধেকেরও বেশি লোককে শুনানিতে ডাকা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই হয়রানির অভিযোগে রাস্তা অবরোধ ঘিরে সেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি। আমাদের খাওয়া নাই, দেওয়া নাই, সারাদিন ছুটি, এই পেছুতে কাগজ কলম নিয়ে দৌড়াদৌড়ি করি। কেউ বসে পড়েছেন রাস্তায়, কেউ শুনানির ঘরে। ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্বে এবার শুনানি, কিন্তু সেই শুনানি ঘিরে এক প্রস্থ বিতর্ক পূর্ব বর্ধমানের কাটোয়ায়। শ্রীখণ্ড পঞ্চায়েতের গাঙ্গুলডাঙ্গায় রয়েছে 2টো বুথ, ভোটার প্রায় 2200। গ্রামবাসীদের দাবি এর মধ্যে অর্ধেকের বেশি লোককেই ডাকা হয়েছে শুনানিতে। আর প্রতিদিনই বাড়ছে শুনানিতে ডাক পাওয়ার সংখ্যা। কয়েক কিলোমিটার দূরের ব্লক অফিস নয়, নিজের গ্রামেই শুনানি চান এলাকাবাসী। সেই দাবিতে পথ অবরোধ চলে দীর্ঘক্ষণ। কাটোয়া বর্ধমান সড়ক, সেই সড়কে গাঙ্গুলডাঙ্গায় কিন্তু এখানে একদম মানুষজন তারা কিন্তু পথ অবরোধ করছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে।
যতই ডকুমেন্ট দিচ্ছে বারবার বলছে আমাদের আধার কার্ড ভোটার কার্ড সব ডকুমেন্ট ভুল। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা গ্রামে প্রতিটা বুথে বুথে সেটা সংশোধন করা হোক। এইভাবে লাইন দিয়ে বয়স্ক বা মহিলারা ছেলেপিলে নিয়ে যে তারা থাকতে পারবে না। ওই এলাকায় যারা বুথ লেভেল অফিসার তারাও বুঝতে পারছেন না কিভাবে শুনানির সংখ্যা বাড়ছে। প্রথম দিন প্রায় 180 মতন ছিল, তারপরে সেটা 350, আর তারপরে বোধহয় আরও বেড়ে এখন বোধহয় 420-25 হয়ে গেছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে। ওনাদের দাবি আমরা যথাস্থানে পৌঁছে দেবো, আমাদের দিক থেকে যতটা করণীয় আমরা করব। যে এলাকায় শুনানি ঘিরে এত হইচই সেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, আর তা নিয়েই শুরু হয়েছে রাজনীতি। এমন একটা সরকার এসছে পুরোটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, এরা কিন্তু স্থায়ী বাসিন্দা। আপনারা যে ভয় পাচ্ছেন, এটা ভয় পাওয়ার তো কোনো দরকার নেই। আপনাদের বৈধ কাগজপত্র থাকলে আপনাদের অসুবিধা কোথায়? বয়স্ক অসুস্থদের জন্য নির্বাচন কমিশন বাড়িতে শুনানির ব্যবস্থা করেছে। গাঙ্গুলডাঙ্গায় সেই নির্দেশ কার্যকর করা হোক চাইছেন এলাকাবাসী। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এ রাজ্যে ভোট নিয়ে বিতর্ক হবে না, এটা তো হতেই পারে না। আর নামটা যদি নন্দীগ্রাম হয় তাহলে তো কথাই নেই। লোকসভা, বিধানসভা হোক বা সমবায়, নন্দীগ্রামে ভোট মানেই বিতর্কের বিস্ফোরণ। গোকুলনগর সমবায় থেকে অভিযোগ জিতেছে বিজেপি, আর সার্টিফিকেট নাকি গিয়েছে তৃণমূলের ঘরে। রবিবার গেরুয়া আবির উড়েছিল নন্দীগ্রামের গোকুলনগরে। সমবায় সমিতির ভোটে বিরাট জয় বিজেপির। 12 আসনের সমবায় 9-3 ব্যবধানে জয় বিজেপির। এমন জয়ের পরেও সোমবার সকালে আন্দোলনে নেমেছে বিজেপি, তুলছে ভোট কারচুপির অভিযোগও। ইনি কল্যাণীগিরি সমবায় নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী। তার অভিযোগ, জেলা পরিষদের সহ সভাপতি সুহাসিনী করকে হারিয়েছেন, কিন্তু তাকে সার্টিফিকেট না দিয়ে ভোটে জেতা সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থীকে। আমি পেয়েছিলাম 80টা ভোট আর সুভাষিনী কর পেয়েছিল 75 ভোট। তো এমন হয়েছে, ব্যাস ওই সার্টিফিকেটটা, জয়ের সার্টিফিকেটটা উনি আমাকে দিন। বিজেপির দাবি, কল্যাণীগিরি পেয়েছে 80টি ভোট, সুহাসিনী কর পেয়েছে 75টি ভোট। শিক্ষিকা হিসেবে উনি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ওনার দলের ঊর্ধ্বে উঠে অন্য একজন, যেটা জনগণ যে রায় দিয়েছে সেই রায়কে উনি সম্মান জানিয়ে ওনার যে সার্টিফিকেট সেটা প্রত্যাহার করুক এবং আমাদের জয়ী প্রার্থী কল্যাণীগিরিকে দেওয়া হোক। অভিযোগ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি তৃণমূলের প্রার্থী সুহাসিনী করের সঙ্গে, কিন্তু তিনি ফোনই ধরলেন না। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিচ্ছেন না। এরপর আমরা যোগাযোগ করে নির্বাচনের দায়িত্বে থাকা এআরও কাঞ্চন কান্তি দাসের সঙ্গে। তিনি অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিলেন। প্রিজাইডিং অফিসারের সই করা যে রিপোর্ট, তাতে কিন্তু এই তথ্য বলছে না, ওটা সম্পূর্ণ ভুল তথ্য। ওনাদের ওই কক্ষে 4 জন এজেন্ট ছিল, ঠিক আছে, তাদের প্রত্যেকের সই আছে, ঠিক আছে, সেই সময় কিন্তু কোনো অভিযোগ উঠে আসেনি। এই পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগে বিষয়টি সীমাবদ্ধই ছিল, কিন্তু ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে গোকুলনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি যা বললেন, সেটা যে অনেকটা ঠাকুর ঘরে কে এই মার্কা হয়ে গেল। তাহলে এটা আগে মেনে নিতে হবে যে আমরা জোর করে বিধানসভায় নির্বাচনে লোডশেডিং করে আমরা সার্টিফিকেটটা নিয়েছি, অতএব কেন ওটা ফেরত দিক। তাহলে এটা যদি আমাদের কোনো ত্রুটি আছে এটাও আমরা ফেরত দিয়ে দেবো। 2011 বিধানসভা ভোটকে টেনে এনে শঙ্কর কুমার দাস কি বলার চেষ্টা করছে? সত্যি কি তাহলে কারচুপি হয়েছে? সত্যিটা কি প্রকাশ করেই ফেললেন তৃণমূলের অঞ্চল সভাপতি? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রামনগরে তৃণমূল নেতার মুখে হুমকির ফুলঝুরি, ঠ্যাং ভাঙার আর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় তেলে বেগুনে জ্বললেন তৃণমূল নেতা। হুমকি দিয়ে আপাতত তিনি জেলে, যদিও তার দাবি তাকে বদনাম করার চেষ্টা হয়েছে নাকি। যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি, আমি ওপেন মাইকে বলছি। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি। শুধু তাই নয়, বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি তৃণমূল নেতার। যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর 2 ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম রহমান। পাশাপাশি তিনি মৈতনা অঞ্চলের সভাপতিও, সঙ্গে আবার পঞ্চায়েতের সদস্য। পদের ভার এমনই যে মুখের ধারে প্রায় মাথা কাটছেন তৃণমূল নেতা।
ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। নরওয়েতে মার্চেন্ট নেভিতে কর্মরত রয়েছেন মৈতনা অঞ্চলের খোঁজমার গ্রামের রবিউল আলী। এলাকার ক্লাব সোনালী সংঘের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি, আর তাতেই বেজায় চটেছেন সোনালী সংঘের সম্পাদক ওয়াসিম রহমান। বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে এখন বলছেন বিরোধীরা তাকে বদনাম করার চেষ্টা করছেন। সিপিএম বিজেপি বদনাম করানোর চেষ্টা এবং এরকম করে থাকে। কয়েকদিন ধরে আমাদের ক্লাবের নাম নিয়ে এবং আমার নাম নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের প্রচার এবং বদনাম করানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রবিউল আলীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদার ব্যাপারে একটা পোস্ট করেছিলেন, গরিব মানুষের উপর দিয়ে পোস্ট করেছিলেন, সেই ব্যাপারটাই নিয়ে উনি ধমকি দিয়েছেন। নেহা খাতুন বলে এক ভদ্রমহিলা, তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী, যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন, সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকি ইত্যাদি দিয়েছেন। এই ওয়াসিম বলে যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। আর তৃণমূল নেতার চমকানি ধমকানির ছবি সামনে আসতেই শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। তৃণমূল নেতাদের চরিত্রটা তো এটাই, হুমকি দেব, ধমকি দেব, কাটমানি তুলব, দাদাগিরি করব, মস্তানি করব, এলাকায় গুন্ডামি করে ভয়ের পরিবেশ তৈরি করব। তৃণমূল নেতাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শীতের রাতে উষ্ণতা খুঁজতে গৃহস্থের বাড়িতে চোর, ঘুষকরায় গৃহস্থের বাড়ি থেকে গয়না টাকার সঙ্গে কম্বলও চুরি গেল। কোলবায় প্রধান পাড়ায় চুরির ঘটনা, ক্লাবের সরস্বতী পুজোর টাকা নিয়ে চম্পট চোর। শীতটা ভালোই পড়েছে, ফের নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। এই মরশুমে লম্বা ইনিংস খেলতে পারে শীত, ফলে টাকা পয়সার যতটা না দরকার তার থেকেও বেশি দরকার কম্বলের। গৃহস্থের বাড়িতে টাকা লুটের সঙ্গে কম্বলও চুরি করল চোর। পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে চুরি নিয়ে রীতিমতো চর্চা চলছে পূর্ব বর্ধমানের ঘুষকরায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়, কম্বলও নিয়ে গিয়েছে। লকার টকার সব ভাঙা, কিচ্ছু নাই, সব উল্টে পাল্টে দিয়েছে। সব টাকা পয়সা ছিল, আমার গয়নাগাটি যা ছিল সব নিয়ে গেছে। ব্ল্যাঙ্কেট নিয়ে গেছে, আমার খাটের তোষক নোষক সব উল্টে পাল্টে দেখেছে। পাশের জেলা হুগলিতে আবার পঞ্চায়েত প্রধানের পাড়াতেই চুরি। সরস্বতী পুজোর জন্য জমানো টাকা নিয়ে গেল চোর। স্বাস্থ্যকেন্দ্রের আলমারিতেও চোরের হানা। পোলবার অমরপুরে তরুণ সংঘ ক্লাবের একটি ঘরে চলে সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র। সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় দরজায় তালা ভাঙা, ঘরের ভিতরে আলমারি খোলা, ওষুধ কাগজ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশের ঘরটি ক্লাব সদস্যরা ব্যবহার করেন, সেই ঘরেরও তালা ভাঙা। ম্যাডাম সকাল 9টার সময় এসে যখন দেখেন যে ওনার হেলথ সেন্টারে তালা ভাঙার সাথে সাথে আমাকে ইনফর্ম করেন। আমিও পঞ্চায়েত প্রধান, আমার পাড়াতেই রয়েছে, আমি ওনাকে ইনফর্ম করি। সকলে মিলে আমরা এসে ক্লাবেতে দেখি যে হ্যাঁ, আমাদের হেলথ সেন্টারটাও ভাঙা, ক্লাবের তালা প্লাস ক্লাবের ঘরেরও ভাঙা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনতোষ পোদ্দার ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। গঙ্গাসাগরের আগুনে জলের ছিটে, আসরে ওয়াটার ড্রোন। প্রয়োজনে যেমন হেলিকপ্টার উড়ে আসবে, তেমনি সাগরে কেউ যদি বিপদে পড়েন তাহলে রেস্কিউ ড্রোন বা ওয়াটার ড্রোন ছুটবে। সংস্কৃতি এবং ঐতিহ্যকে এক রেখেও গঙ্গাসাগর মেলা এখন আধুনিকতার দৌড়ে বেশ নজর কেড়েছে। উত্তরপ্রদেশের লখনৌয়ের থেকে গঙ্গাসাগরে এসেছিলেন সন্তলাল। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না বুঝে ডাক্তাররা রেফার করেন কলকাতায়। না, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স কলকাতার পথ ধরেনি। সন্তলালকে তারা পৌঁছে দেয় হেলিপ্যাডে। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে সোজা কলকাতা। এমআর বাঙুর হাসপাতালে ভর্তি সন্তলাল। গত বছরের গঙ্গাসাগর মেলা প্রথমবার দেখেছিল এয়ারলিফট। এবার শুরুর পর্বেই অসুস্থ পুণ্যার্থীকে উড়িয়ে আনা হলো কলকাতায়। বিকেলে আরও একজন মহিলা পুণ্যার্থীকেও এয়ারলিফট করা হয়। গুরুতর অসুস্থ যাত্রীদের অস্থায়ী হসপিটালে যাদের চিকিৎসা করা সম্ভব নয়, চিকিৎসা পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য তাদের কলকাতার বড় হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে স্থানান্তরিত করা হয়। গঙ্গাসাগর মেলা এবার জলে স্মার্ট। সাগরে এবারই প্রথম নজরদারি চালাবে ওয়াটার ড্রোন বা রেস্কিউ ড্রোন। জলে যে কোনো বিপদে দ্রুত গতিতে ছুটে যাবে এই যন্ত্রযান।
এই ড্রোন ধরেই পারে ফিরতে পারবেন বিপদে থাকা ব্যক্তি। এই ছোট্ট যন্ত্রযান 100 কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি জলে টানা নজরদারি চালাবে ওয়াটার ড্রোন। কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ডাউনিং হয় সেখান থেকে লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো। মানে একজন সাঁতারু তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো। আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ভর করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ বিপদমুক্ত রাখার চেষ্টা প্রশাসনের। সবার একটাই প্রার্থনা, মেলা পর্ব যন্ত্রের ব্যবহার যেন বেশি করতে না হয়। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং এই সময় একটা প্রশ্ন আসছে সামনে, সেটা হচ্ছে যে সামনে তো ভোট, কিন্তু সেই ভোটে তো নেতারা বলছেন যে সভায় আসতে হবে, কিন্তু নেতারাই নেতাদের প্রশ্ন করছেন যে সভায় আসার জন্য যে বাস বা যে ভেহিকেলে আসবে সেই যানের ভাড়াটা কে দেবে। নেতারা বলেছেন সভায় বাসে করে লোক পাঠান, কিন্তু ভাড়া কে দেবে? আমি কি টাকার খনি? বনগাঁয় ভরা সভায় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে এই অপ্রিয় প্রশ্নটি করে ফেললেন শ্রমিক সংগঠনের নেতা সভাপতি, জেলা সভাপতি নারায়ণ ঘোষ। চাঁদা তুলেই তো দল চলে, পাল্টা তৃণমূলের সংস্কৃতি মনে করিয়ে দিলেন সাংসদ পার্থ ভৌমিক। সুরাহা খুঁজতে গিয়ে বাস বিড়ম্বনা তৃণমূলের শ্রমিক নেতার কিন্তু কাটল না। সব জায়গায় আমি বাস পাঠাই, আমার দাদা পার্থদার নির্দেশ মতো আমি করি, কিন্তু টাকা যদি চেতে যাই তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? সামনে ভোট, নিত্যদিন কোথাও না কোথাও সভা হচ্ছে। সেখানে লোক ভরাতে না পারলে বড় নেতাদের কাছে নাম্বার কাটা যাবে, সেই তাড়নায় নেতারা বাস ভাড়া করে সভায় লোক পাঠান। কিন্তু দিনের পর দিন বাস ভাড়া গুনবে কোন গৌরী সেন? তাছাড়া বাস ভাড়া করলেই যে লোক হবে সে গ্যারান্টি বা কোথায়? শেষমেশ হাটে হাঁড়ি ভেঙে দিলেন বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। হয়তো বাস পাঠালাম, টাকা তো দূরের কথা, সেখান থেকে লোক নেই, বাস ফেরত আসছে। বাসটা কি এমনি এমনি যায়? মালিকরা তো কদিন পরে আমাকে পিটাবে, যদি বাস ভাড়া না দিয়ে আমাকে পিটাবে। 19শে জানুয়ারি বারাসাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। রবিবার তার প্রস্তুতি বৈঠক ছিল বনগাঁ টাউন হলে। বড় নেতাদের উপস্থিতিতেই বাস বিড়ম্বনার কথা তুলে ধরেন শ্রমিক নেতা। টাকা যদি চেতে যায় তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? কিন্তু সুরাহা হলো কই? আমাদের তৃণমূলে নিয়মিত তাই, আমরা যারা দল করি নিজেরা পকেটের চাঁদা দিয়ে গাড়ি ভাড়া দিই। ও দলের দায়িত্বে আছে, ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। এই তো কদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে টোটো চালকরা বেঁকে বসেছিলেন। সরকারের উন্নয়নের পাঁচালী প্রচার করতে হবে, কিন্তু ভাড়া দেবেন কে? সদুত্তর ছিল না তৃণমূল নেতাদের কাছে। কার্যত তারই প্রতিচ্ছবি এবারে বনগাঁয়। লোক আসে না, তার কারণ নেতাদের সাথে কোনো লোক নেই। আপনি বাস পাঠান, আপনি বলছেন আমি টাকা পাই না, টাকা পাবেন কি করে? আপনি টাকা তো আপনার কাছে, টোটো, অটো, বাস, সিন্ডিকেট সমস্ত টাকা, শ্রমিকদের টাকা আপনার কাছে। শুধু মালিকরা একা নয়, মালিক, শ্রমিক, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই মিলে আপনাকে পিটাবে। অনেকেই কটাক্ষ করে বলছেন যে শাসক দলের ছোট মেজো সেজো নেতাদের একাংশের পেল্লাই বাড়ি, গ্যারেজে গাড়ি, প্রভাব প্রতিপত্তি যেভাবে বেড়েছে তাতে সবার চোখ টানানোই স্বাভাবিক। এই অবস্থায় সভায় লোক পাঠাতে বাস ভাড়া কে দেবেন তা নিয়েই হট্টগোলে সরগরম সীমান্ত শহর। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আলু ব্যবসায়ীদের সংগঠনের বৈঠকে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীকে তুলোধনা। ভরা সভায় ব্যবসায়ীর মুখে এরকম কথা শুনে তৃণমূল নেতারা দাঁত নখ বের করেই ফেললেন। হুগলির পান্ডুয়ায় কার্যত চুরোচুলি পরিস্থিতি। খাদ্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, পথশ্রী, আমার মনে হয় মাননীয় মন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। এ যেন বাঘের ঘরে ঢুকে বাঘকে বিদ্রুপ। আলু ব্যবসায়ী সমিতির কর্তা যেখানে গিয়ে এভাবে বিঁধলেন বেচারাম মান্নাকে, সেটা কৃষি বিপণন মন্ত্রীর খাস তালুক। হুগলির পান্ডুয়ায় আলু সংগঠনের নেতার এমন কথা শুনে তো বেইজ্জত হওয়ার মতো অবস্থা তৃণমূলের বড় মেজো ছোট নেতাদের। একেবারে মঞ্চের সামনে গিয়ে কি তর্জন গর্জন। তৃণমূল নেতাদের চাপে প্রথমে ক্ষমা চাইলেও মচকাননি এই আলু ব্যবসায়ী। ফলন বেশি হোক বা কম, আলুর মরশুমে প্রতি বছরই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে রাজ্যের টানাপোড়েন বাধে।
গত কয়েক বছর ধরে আলু রফতানি দাম বাড়া নিয়ে একাধিকবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সরকারের সংঘাত সামনে আসে। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী বেচারাম মান্না প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পাল্টা অন্য একটি সংগঠন তৈরি করে দেন, যা নিয়ে ক্ষোভ রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের। এই আবহে হুগলির পান্ডুয়ায় গিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন আলু ব্যবসায়ী সমিতির এক কর্তা। খাদ্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, পথশ্রী, আমার মনে হয় মাননীয় মন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। পরিস্থিতি বেগতিক বুঝে আলু ব্যবসায়ীদের সংগঠন অবশ্য ক্ষমা চেয়ে নেন, তাতে অবশ্য বিতর্ক থামেনি। উনি বলেছিলেন যে 2025 সালে এটা ন্যায্য মার্কেটে আলু কিনে নেবে, কিন্তু আলু কিনেননি। যতগুলি কথা বলেছেন সবগুলি মিথ্যা কথা, সেই জন্য ওনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত। এটা আমি বলেছি, তাতে ভুল ঠিক যাই হোক, ওনাকে ক্ষমা চাইতে হবে। আমি এটা ভুল বলেছি, উনি সেটা কোনোভাবেই বললেন না, উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললেন। আলু উৎপাদনে দেশে দ্বিতীয় বাংলা। এ রাজ্যে আলুর ফলনের 1/3 ভিন রাজ্যে রপ্তানি হয়, কিন্তু গত বছর আলু বাইরে পাঠানো বন্ধ হওয়ায় তাদের প্রচুর ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের। এই আবহে আলু নিয়ে খোদ মন্ত্রীকে নিশানা ঘিরে সরগরম হুগলি। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। হাতির হানা রুখতে নতুন কৌশলে কৃষকদের সাফল্য, ধানের বদলে অন্য শস্য চাষ করে বুনো হাতি ঠেকিয়ে নজির আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। কালচিনি ব্লকের মেন্দাবাড়ির জঙ্গল ঘেরা গ্রাম। হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচানো দায়। হাতির খাদ্য তালিকায় রয়েছে এমন কোনো ফসলই চাষ করে ঘরে তুলতে পারছিলেন না কৃষকরা। অবশেষে কালচিনির কৃষকদের মাস্টার স্ট্রোক, বিকল্প সর্ষে চাষে ফিরছে ভাগ্য। বর্ষাতে হাতির কোনো খায় না, হাতি আমাদের শস্য নষ্ট করে না, সেই জন্য। আর তার উপরে আমরা এখানে যদি আমরা চেষ্টা করি তাহলে একটা মৌমাছির চাষও করতে পারি, আমরা সরকার দিকে পাই। আর এই মৌমাছিতে হাতির একটু ভয়ও থাকে। আর ওটাও করছে, মৌমাছি চাষও করছে, মৌমাছির চাষও আমাদের করতেছি আমরা এখানে। সর্ষে নাকি মুখে রোচে না হাতির, তার উপর সর্ষে খেতে প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়। সব মিলিয়ে ক্ষেতমুখো হচ্ছে না হাতির দল। বর্তমানে একজন কৃষক 4 থেকে 5 বিঘা জমিতে সর্ষে চাষ করছেন। বর্তমানে প্রায় 2800 হেক্টর জমিতে এই চাষ হচ্ছে। চাষ ছেড়ে যাওয়া কৃষকরাও ফের কৃষিকাজমুখী। এইবারে পুরাটাই আমরা চাষ করলাম, কারণ একটু লাভের মানে হিসাবটা দেখলাম, তো ওইটার জন্য যত জমি আছে সব টোটালটাই আমরা চাষ করলাম। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।